সবাই একটু খেয়াল করবা, গত ক্লাসটা 2 মিনিট রিভিশন করব, 2 মিনিট। সবাই একটু মনোযোগ দিবা। বেনজিন একটু ছোট করে লিখবো কারণ দুইটা ভাগ করে ফেলেছি বোর্ডটাকে। এটা হচ্ছে বাবা বেনজিন, তুমি গোলও দিতে পারো। আর এখানে হচ্ছে মিথাইল ক্লোরাইড, উপস্থিত থাকবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অনাদ্র শব্দটা মাস্ট লিখতেই হবে, অনাদ্র। তাহলে বাবা এখান থেকে এইচ আর ক্লোরিন মিলে হয়ে যাবে HCl। আর বেনজিন বলয় থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে এই যে হাতটা ফাঁকা হলো সেখানে টলুইন মানে মিথাইল চলে আসলো, টলুইন সৃষ্টি হলো, মানে মিথাইলটা চলে আসলো। এটা ছিল আমাদের গত ক্লাসের বিক্রিয়া। এই বিক্রিয়াটি যে নামে পরিচিত অ্যালকাইলেশন বিক্রিয়া, তবে এটার একটা স্পেশাল অ্যালকাইলেশন আছে, নাম আছে, সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। মিথাইলেশন, যদিও মিথাইলেশন মানে কিন্তু একটা অ্যালকাইলেশন, কিন্তু এটা ফ্রিডেল ক্রাফট। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি প্রভাবক হিসেবে। এই বিক্রিয়াটি পরিচিত বিজ্ঞানী ফ্রিডেল এবং ক্রাফটের নাম অনুসারে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটি তোমার উদ্দীপকে থাকবে, এই বিক্রিয়াটির কৌশল তোমার কাছে চাওয়া হবে। তাহলে আমরা কৌশলটা, এই বিক্রিয়াগুলোর কৌশল হচ্ছে 3টা ধাপে হয়, 3টা ধাপ আমরা দেখাইতে হবে। হ্যাঁ, 3টা ধাপে হয় এবং ধাপ 1 এইভাবে লিখতে হবে। স্টেপ 1, স্টেপ 1 এর ট্যাগ বা হেডলাইন হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি। এই কথাগুলো লিখতে হবে বা সংক্ষেপে হলো লিখতে হবে ইলেকট্রোফাইল সৃষ্টি, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল সৃষ্টি। আমি গত ক্লাসে কিন্তু এগুলা বুঝিয়েছিলাম, আজকে একটু লাগবে আর কি, এই জন্য আবার করাচ্ছি, সমস্যা নেই। দেখো CH3 আর হচ্ছে Cl, এই যে মিথাইল ক্লোরাইড, এখানে কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন, কার্বনের সাথে 3টা হাইড্রোজেনের বন্ধন। তাহলে এর মধ্যে যখন এই মিথাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংস্পর্শ পেল, তখনই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক পূরণ করার জন্য এখান থেকে ক্লোরিনকে ইলেকট্রন নিয়ে আসতে বললো, এবং ক্লোরিন এখান থেকে Cl 2টা ইলেকট্রন নিয়ে মাইনাস হিসেবে সে এখান থেকে বেরিয়ে আসবে, Cl মাইনাস হিসেবে সে এখানে চলে আসলো। আসলে তাহলে কি পাওয়া গেল, গতকালকে আমরা দেখেছিলাম এখানে ক্লোরিন চলে গেলে রইলো আর CH3, কিন্তু কার্বনের ইলেকট্রন ক্লোরিন নিয়ে যাওয়ার কারণে কার্বনের প্লাস চার্জ, তাহলে এটা একটা কার্বোক্যাটায়ন, একটা ইলেকট্রোফাইল সৃষ্টি হলো। আর সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কিন্তু আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাই, এখানে Cl3 ছিল, এখন Cl4 হয়ে গেছে, একটা ক্লোরাইড অতিরিক্ত এখানে যুক্ত হয়েছে এবং অ্যালুমিনিয়াম মাইনাস হয়ে গিয়েছে, এই অ্যানায়নটা সৃষ্টি হয়েছিল। এটাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল। দেখো প্রথম ধাপে ইলেকট্রোফাইলটা সৃষ্টি হলো। এবার বাবা লক্ষ্য করেন আমাদের ধাপ 2 এ কি ছিল। ধাপ 2 এ আমাদের ছিল এই ইলেকট্রোফাইলটা বেনজিন বলয়কে পছন্দ করবে, কারণ বেনজিন বলয়ে পাই ইলেকট্রন আছে। ইলেকট্রোফাইলের যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন পাওয়া তার প্রয়োজন, ইলেকট্রনের প্রতি সে প্রবল আকর্ষণ করে, পাই বন্ধনের ইলেকট্রন সহজে নেওয়া যায়, তাই সে বেনজিন বলয়ে গিয়ে আক্রমণ করবে যে কোনো কার্বনে। কার্বনের কোনো, বেনজিনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কার্বন নাই, যে কোনো কার্বনে। তবে আমরা সুবিধার্থে উপরেরটাই দেখাই। তাহলে আমরা এখানে সিগমা জটিল সৃষ্টি হবে, এত পেঁচাল দরকার নাই আমাদের, সহজ করে লিখে ফেলবো সিগমা জটিল সৃষ্টি। দ্বিতীয় ধাপে সিগমা জটিল সৃষ্টি হয়, সিগমা কমপ্লেক্স। আর কিভাবে হয়, ইলেকট্রোফাইলটা, যে ইলেকট্রোফাইলটা প্রথম ধাপে সৃষ্টি হলো, দেখো এই যে CH3+, এটা এখন আক্রমণ করবে কাকে, আক্রমণ করবে বেনজিনকে। কেন বেনজিনের কাছে আসলো, নিঃসন্দেহে আমরা সবাই জানি বেনজিনের মধ্যে পাই বন্ধন আছে, তাহলে কোন কার্বনে আক্রমণ করবে, যে উপরে যেটা আছে এটাকে আমরা দেখাইতে পারি। বেনজিনকে ঘুরালে কিন্তু এটাও উপরে আসবে, আরো ঘুরালে কিন্তু এটাও উপরে আসবে, কোনো সমস্যা নেই। বেনজিনের 6টি কার্বন সমতুল্য, যে কোনো কার্বনে এসে আক্রমণ করবে। তবে মনে রেখো, যে কার্বনটাতে এসে ইলেকট্রোফাইলটা আক্রমণ করছে সেই কার্বনের লাগোয়া মানে অ্যাডজাসেন্ট যে পাই বন্ধনটা আছে সেটা ইলেকট্রোফাইলের কাছে চলে যাবে। পাই বন্ধনের দুটোটা ইলেকট্রন সেখানে গিয়ে কার্বনের সাথে ওই ইলেকট্রোফাইলের বন্ধন হবে, আর যার কার্বনের ইলেকট্রন নিয়ে গেল, বলয় থেকে বেরিয়ে গেল, তার উপর প্লাস হবে। এই বন্ধন কিন্তু যাবে না, এই কার্বনগুলো কিন্তু কোনো প্লাস চার্জ বহন করবে না। তাহলে আমাদের লক্ষ্য করে, আমরা গত ক্লাস আমরা দেখেছিলাম কি হয়েছিল, একটু গত ক্লাসটা স্মরণ করবার জন্য প্রত্যেকের অনুরোধ করছি যে তোমরা একটু দেখো। এখানে হাইড্রোজেন থাকবে, ছিল, আর এখানে নতুন করে এই বন্ধনটা এখানে চলে আসছে মিথাইলের কাছে, CH3 মিথাইল কার্বোক্যাটায়নের কাছে চলে আসছে। এখন আর সে কার্বোক্যাটায়ন নাই, এই কার্বনের ইলেকট্রনটা, এই কার্বন, এই যে এই কর্নার, এই যে বাম কর্নার, এই বাম কর্নারের কার্বনের ইলেকট্রনটা গিয়ে কিন্তু ইলেকট্রোফাইলকে দিয়েছে, আর এই কার্বন তার ইলেকট্রন সে রেখে দিয়েছে এবং তার সাথে বন্ধন হয়েছে। তাহলে এই কিন্তু প্লাস হয়ে যাবে, এই বন্ধন এখানে ছিল, আছে, এই বন্ধন কিন্তু আছে, খেয়াল করো। তাহলে আমাদের সিগমা জটিলটা কিভাবে হয়েছিল আমাদের মনে পড়ে কিনা দেখো। এই বন্ধনটা এই ঘাটতি হওয়ার কারণে, এই কার্বন ঘাটতি হওয়ার কারণে এই বন্ধনটি কিন্তু এখন এখানে চলে আসবে, এই যে এখানে এসে বন্ধন হবে, এই বন্ধনটা এখানে শিফট করবে, টান মারবে, এখানে চলে আসবে, তখন এটা আবার প্লাস হয়ে যাবে। এইটা আবার প্লাস হলে এই বন্ধনটা আবার এখানে চলে আসবে, এইটা আবার প্লাস হবে। এইভাবে 3টা কাঠামো আমরা তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম। তা আজকে একটু দেখাই আবার, যেন ভুলে না যাও, যারা
ছিল না হয়তো তাদের জন্য একটু প্লাস পয়েন্ট হচ্ছে, আর যারা ছিল তাদের জন্য একটু রিভিশন হচ্ছে। তাহলে দেখো এই বন্ধনটা আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, যারা যারা যেভাবে ছিল সেভাবে আছে, এই বন্ধনটি শুধু এখানে এসে ডাবল বন্ড হচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইলেকট্রনের সঞ্চারণশীল হচ্ছে, এখানেও কিন্তু তার স্থায়িত্ব আছে, কিন্তু সিগমা জটিলের কিন্তু এই দেখো CH3 আর এখানে প্লাস চার্জটা থাকার কারণে এই বন্ধনটি এখন এখানে শিফট করছে, আর এই বন্ধন এখানে ছিল এখনো আছে, এখনো তার মধ্যে প্রভাব পড়ে না, এখন পড়বে। এই কার্বনটা এখন প্লাস হয়ে গেছে, এই কার্বনটা এখন প্লাস হয়ে যাওয়ার কারণে এখন এর উপর প্রভাব পড়বে। অনেক আবার এটাকে আবার টান দিয়ে আবার আগের জায়গায় এনো না, এটা কিন্তু আবার আসবে না, এটা এখন এখানে চলে আসবে। তাহলে চলে আসলে কি হচ্ছে দেখো, চলে আসলে আবার এই বন্ধনটি এখানে চলে আসবে, এটা প্লাস হয়ে যাবে, আর কোথাও কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি এখানে যা ছিল তা আছে, কারো কোনো পরিবর্তন নাই, এখানে বন্ধন ছিল আছে, আর এই বন্ধনটা এখানে চলে আসতেছে, এই যে এখানে চলে আসতেছে, এখন এই কার্বনটা প্লাস হয়ে গেল। তাহলে দেখো এই যে তিনটা কাঠামো, এখানে এর ইলেকট্রন এখানে আসছে, এর ইলেকট্রন এখানে আসছে, এখানেও কিন্তু ইলেকট্রন ঘূর্ণন হচ্ছে। এখন এইটুকু স্থায়িত্বের জন্যই কিন্তু এই তিনটা কাঠামো, এই যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখালাম, এই তিনটা কাঠামোকে আমরা সমতুল্য, এই তিনটা দাগ দিয়ে ইকুয়াল বোঝায় না, সমতুল্য ইকুইভ্যালেন্ট। তাহলে এই কাঠামোকে একটা কাঠামো দিয়ে আমরা প্রকাশ করি, এটাকে আমরা সিগমা জটিল বলি। সেটা কোনটা? এই যে তিনটা কাঠামোকে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে CH3 থাকবে। দেখো তিনটা কাঠামোতেই কিন্তু হাইড্রোজেন CH3 হাইড্রোজেন CH3 হাইড্রোজেন CH3 ছিল, কোনো সমস্যা নাই। তিনটা কাঠামোতে কিন্তু এই যে 6টা সিগমা বন্ধন, এই যে 6টা সিগমা বন্ধন বলের, এগুলা কিন্তু ছিল। কিন্তু কি হয়েছে, এখানে একটা রেজোনেন্স হয়েছে, এই পাই বন্ধন এখানে আসছে, এটা আবার এখানে আসছে। তাহলে এখানে কিন্তু দেখো প্লাস চার্জটা কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত টান দিব, দিয়ে মাঝখানে প্লাসটা দিলেই কিন্তু এই তিনটা কাঠামোর একটা কাঠামো হয়ে গেল, সমতুল্য কাঠামো হয়ে গেল। এটাকে আমরা বলছি সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। বুঝার একটু চেষ্টা করিও বাবা, হ্যাঁ, সিগমা জটিল হয়ে গেল। তাহলে আমাদের সিগমা জটিল কিন্তু সৃষ্টি হয়ে গেল। এবার আসো ধাপ নাম্বার 3-এ কি হয়, ধাপ 3 আমাদের চূড়ান্ত ধাপ। এখানে আমরা আমাদের বিক্রিয়াটি শেষ হয়ে যাবে। 3 নাম্বার ধাপের ট্যাগ অথবা ক্যাপশনটা কি, সিগমা জটিল থেকে H+ আয়নের অপসারণ এবং স্থায়ী বা মূল যৌগ সৃষ্টি। তাহলে আমরা সহজে লিখে ফেলবো, সিগমা জটিল থেকে H+ আয়ন এর অপসারণ এবং স্থায়ী মূল যৌগ সৃষ্টি। ওকে ফাইন, এটা হচ্ছে 3 নাম্বার ধাপের ট্যাগ অথবা ক্যাপশন। বাবা এটা দেখো, এখানে কিন্তু এই বন্ধনটা যে ছিল, এটা ইলেকট্রোফাইলের কাছে চলে যাওয়ার কারণে বেনজিনের বলয়ের কিন্তু 4n+ সঞ্চারণশীল। হাকেল নিয়ম অনুযায়ী বেনজিনের মধ্যে কি আছে, 4n+2 সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকার কারণে সে কিন্তু অধিক স্থিতিশীলতা অর্জন করে। তো 6টা পাই ইলেকট্রন থাকলে যদি 4n+2 এর মান যদি পাই ইলেকট্রন সংখ্যা 6 হয়, তখন কিন্তু n এর মান কিন্তু 1 দাঁড়ায়। আর n এর মান 0 1 2 3 ইত্যাদি হলেই কিন্তু যৌগটি অ্যারোমেটিকত্ব লাভ করে এবং অ্যারোমেটিক যৌগ হয় এবং সে স্থিতিশীল হয়। কিন্তু যদি সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা যদি 6টা থেকে কমে যায়, যেমন এখানে একটা বন্ধনের 2টা ইলেকট্রন বাহিরে চলে যাওয়ার কারণে, ইলেকট্রোফাইল আইসা টান দিয়ে নিয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু ঘাটতি হয়েছে। ঘাটতি হয়েও কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে, কি এই ঘাটতি হওয়ার কারণে এই পাই বন্ধনটা এখানে আছে, এখনো রেজোনেন্স চলছে, এই পাই বন্ধনটা এখানে আসছে, এখনো রেজোনেন্স হয়েছে। কিন্তু এখন কোথায় যাবে, আর এখন তো আর ইলেকট্রনের দিকে পাই বন্ধন নাই যে এখানে চলে যাবে। এখন তোমাকে একটা কাজ করতে হবে, বাধ্য হয়ে এখন কি হবে, এই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে 2টা ইলেকট্রন দিয়ে একটা সমযোজী বন্ধন আছে, কার্বন এবং হাইড্রোজেনের মাঝে 2টা ইলেকট্রন দিয়ে কিন্তু একটা বন্ধন আছে, যেই 2টা ইলেকট্রন ইলেকট্রোফাইল নিয়ে গেছে, ইলেকট্রোফাইল আর ইলেকট্রন দিবে না। এখন এই কার্বন যেহেতু হাইড্রোজেন দুর্বল, হাইড্রোজেন থেকে ইলেকট্রন রাখাটা সহজ, তাই এই কার্বন আর হাইড্রোজেনের মাঝে 2টা ইলেকট্রনই তো দরকার চক্রের ভিতরে 4n+2 সংখ্যক হওয়ার জন্য, তার স্থায়িত্ব অর্জনের জন্য। তখন এই কার্বন এবং হাইড্রোজেনের 2টা ইলেকট্রন চক্রের ভিতরে ঢুকে পড়ে। তাইলে এখানে যদি কার্বন আর হাইড্রোজেন, এখানে কিন্তু একটা ইলেকট্রন ছিল হাইড্রোজেনের, একটা ছিল কার্বনের, দুটোটা ইলেকট্রন যদি চক্রের ভিতরে ঢুকে যায়, তাহলে তো হাইড্রোজেন কিছুই পাইলো না, হাইড্রোজেন প্লাস হয়ে গেল, H+। তাই হয়। তাহলে এখন এখান থেকে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনের 2টা ইলেকট্রন চক্রের ভিতরে ঢুকে পড়ে এবং এখান থেকে হাইড্রোজেন প্লাস হিসেবে হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে দেখো এখানে মিথাইল দ্বারা কিন্তু এই হাইড্রোজেনের কপালে এই দুর্গতি লাগছে। মিথাইল যদি না আসতো তাহলে কিন্তু হাইড্রোজেন এখান থেকে যেতে হতো না। তাহলে এখান থেকে হাইড্রোজেনতে প্রতিস্থাপিত হলো, হাইড্রোজেনকে গলা ধাক্কা দিয়ে কে বের করে দিল, মিথাইল। তাহলে এখানে কিন্তু প্রতিস্থাপন হয়েছে, কার দ্বারা হয়েছে, মিথাইল দ্বারা হয়েছে। একটু ঘুরে ফিরে হয়েছে আর কি, সরাসরি হয়নি, একটু ঘুরে হয়েছে। হ্যাঁ,
প্রথমে কিন্তু হাইড্রোজেনরা এসে গলা ধাক্কা দেয় নাই, প্রথমে কার্বনের কাছে পাই বন্ধন নিয়েছে, পাই বন্ধন নিয়ে এটা প্লাস হয়েছে, এর ঘাটতি পূরণ করার জন্য সে এখানে আসছে, এর আবার ঘাটতি হয়েছে, এর ঘাটতি পূরণ করার জন্য সে আবার এখানে আসছে, এর ঘাটতি হয়েছে, এর ঘাটতি হয়েছে বলে তখন কার্বন এই হাইড্রোজেনকে ধমক দেখ আর যাই দেখ বুঝাই বলুক যে কার্বন আমাদের দেখো এ প্লাস ছিল, কিছুক্ষণ সে এখানে প্লাস এখানে মানে হয়েছে, এর অভাব পূরণ করেছে সে, তার অভাব পূরণ করেছে সে, কিন্তু এখন যে সে প্লাস চার্জগ্রস্ত হয়েছে, এখন আমি কোত্থেকে ইলেকট্রন দিব, আমার মধ্যে তো কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তাহলে এখন হাইড্রোজেন একটা কাজ করতে হবে, আমি যে তোমার সাথে বন্ধন করেছি, হ্যাঁ আমি একটা ইলেকট্রন দিয়ে তোমার সাথে থাকতে পারছি না, তুমি একটা কাজ করো তোমার ইলেকট্রনটাও দিয়ে যাও, তখন এই কার্বন হাইড্রোজেনের ইলেকট্রনকে রেখে চক্রের ভিতরে দিয়ে ওদের যে শান্তি, ওদের যে স্থিতিশীলতা, ওদের যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন, ওই যে হাকেল সংখ্যক পাই ইলেকট্রন সেটা পূর্ণ হয়ে যায় এবং হাইড্রোজেন তখন এতিম হিসাবে বেরিয়ে যায়। কি করবে আর? তবে হাইড্রোজেন প্লাস বেরিয়ে গিয়ে কার কাছে যাবে? নিশ্চয়ই এমন একজনের কাছে যাবে যেখানে গেলে কাউকে পাওয়া যাবে, ইলেকট্রন পাওয়া যাবে, তার সাথে আবার একটা যৌগ গঠন হবে। দেখো কি হয় সেখানে। তো এই 3 নাম্বার ধাপে কি হয় একটু মনোযোগ দাও বাবা। এই যে আমাদের দ্বিতীয় ধাপে কিন্তু সিগমা জটিল সৃষ্টি হয়েছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে মিথাইল ছিল, আর এখানে পাই ইলেকট্রন কাঠামোটা অসম্পূর্ণ ছিল, ভাঙন অবস্থায় ছিল। হ্যাঁ, এখন তোমার কি হবে দেখো, এই যে প্রথম ধাপে কিন্তু আমাদের একটা অ্যানায়ন সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এই যে অ্যানায়নটার মধ্যে কিন্তু একটা ক্লোরাইড আয়ন অতিরিক্ত আছে, এখান থেকে ক্লোরিন ক্লোরাইড হিসেবে কিন্তু তার কাছে গিয়েছিল। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই বিক্রিয়ার প্রভাবকগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে, কিন্তু বিক্রিয়া শেষে কিন্তু তার রূপ এবং সে বৈশিষ্ট্য এবং তার সেই সংযুক্তিতে অপরিবর্তিত থাকে। তা এখন অ্যালুমিনিয়াম এই যে এই আয়নটা সৃষ্টি করেছে, এখন দেখো এই যে সিগমা জটিল যখন সৃষ্টি হলো তখন এই ত্রাতা হিসাবে কাজ করবে, কার ত্রাতা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেখান থেকে ক্লোরিনকে ক্লোরাইড হিসাবে বের করে দিবে। হ্যাঁ, এখন ক্লোরাইড যদি তোমার H+ কে পায়, এই H+ এখান থেকে ক্লোরাইডকে নিয়ে বাবা HCl হয়ে যাবে, H+ আর ক্লোরিন মাইনাস মিলে HCl হয়ে যাবে। তাহলে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এই আয়নটা, এই টেট্রাক্লোরো অ্যালুমিনেট এই আয়নটা যদি তোমাদের এই ক্লোরাইডটাকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে গেল। বুঝতেই পারতেছ, আবার সে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে গেল। দেখো সে কিন্তু কিছু সময়ের জন্য হ্যালোজেনটাকে বহন করেছিল। হ্যালোজেন পরমাণুটাকে যদি সে না নিত, এখান থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক অপূর্ণতা না থাকলে এখান থেকে ক্লোরিনকে ক্লোরাইড হিসেবে নিত না, আর ক্লোরিনকে ক্লোরাইড হিসেবে না নিলে এই ইলেকট্রোফাইলও সৃষ্টি হতো না। তার মানে ইলেকট্রোফাইল সৃষ্টির জন্য অন্যতম ভূমিকা পালন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ইলেকট্রোফাইল সৃষ্টি না হলে এখানে সিগমা সৃষ্টি হতো না, কারণ ইলেকট্রোফাইলতে বেনজিন বলয়কে আক্রমণ করবে, সিগমা জটিল হবে। সিগমা জটিল সৃষ্টি না হলে টলুইনও সৃষ্টি হতো না। তার মানে বিক্রিয়াটিকে সম্পূর্ণ করার জন্য বিক্রিয়াটির প্রথম ধাপই হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি হতেই হবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সৃষ্টির জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিক্রিয়া শেষে তার সংযুক্তি এবং ভর, চেহারা সবকিছু অপরিবর্তিত থাকে, তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু এখানে প্রভাবক। তাহলে বাবা আমরা এখানে কি পাচ্ছি দেখো, হাইড্রোজেন এখান থেকে চলে গেল, তাহলে হাইড্রোজেন আর নাই, আর বন্ধনের এই যে দুইটা ইলেকট্রন কার্বন আর হাইড্রোজেন দুটোটা ইলেকট্রন এখানে চক্রে ঢুকে পড়লো, তাহলে চক্রের ইলেকট্রন ক্লাউড আবার সে 4n+2 সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পাবো কি, দেখো বাবা এই ইলেকট্রন তুমি আবার সেই গোলাকার একদম পূর্ণ দিতে পারো, আর এখানে সিগমা জটিল থাকবে না, আংশিক থাকবে না, আর এখানে হাইড্রোজেন এখন আর নাই, এখন আছে কে বলো, শুধুই মিথাইল। তাহলে এটাই হচ্ছে মিথাইল বেনজিন বা টলুইন। তাহলে আমরা দেখতে পেলাম এই যে অ্যানায়নটা সৃষ্টি হয়েছিল এটা কিন্তু নাই, এই যে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছিল এটা কিন্তু নাই। ইলেকট্রোফাইল সৃষ্টি প্রথম ধাপে হয়েছে, দ্বিতীয় ধাপে কিন্তু ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে, আবার সিগমা জটিল হয়ে গিয়েছে। তাহলে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছিল নাই, এই যে এটা সৃষ্টি হয়েছিল এটা কিন্তু আবার এখান থেকে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে গেছে, এটাও কিন্তু নাই। তাহলে বিক্রিয়া আছে কে, HCl আছে আর টলুইন আছে। তাহলে বিক্রিয়া শেষে আমরা পেলাম কি কি, দুইটা জিনিস পেলাম কি, HCl আর টলুইন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো এখানে প্রভাবক। তাহলে আমরা দেখতেই পাচ্ছি বেনজিন যখন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এখানে HCl পাওয়া যায় আর টলুইন পাওয়া যায়। তাহলে এই হচ্ছে বিক্রিয়া, এই হচ্ছে তার কৌশল। এসে লিখে দিবা টলুইন, টলুইন কিন্তু লেখাটা কিন্তু জরুরি বাবা, লিখিও টলুইন, বাস হয়ে গেল, আমাদের বিক্রিয়ার কৌশল হয়ে গেল। সবাই একটু স্ক্রিনশট দাও অথবা খাতায় লিখো দ্রুত। প্রথম ধাপটা তো বুঝছো, এখান থেকে ক্লোরিন কিন্তু ক্লোরাইড হিসাবে, ক্লোরিন তার নিজের ইলেকট্রনও নিল, কার্বনেরটাও নিয়ে গেল, এই জন্যই তো কার্বন কি হয়েছে, প্লাস হয়েছে। অর্থাৎ ক্লোরিন চলে যাওয়ার পর বাকি অংশটার মধ্যে যে প্লাস চার্জ আসলো কেন, কারণ কার্বনের ইলেকট্রনটা তো ক্লোরিন নিয়ে গিয়েছে, তাই এখানে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে। আর এই ক্লোরাইড এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাছে যাওয়াতে এই আয়নটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই যে ইলেকট্রোফাইল সৃষ্টি হলো, এর কাজ এখন দ্বিতীয় ধাপে, এর কাজ, এই ইলেকট্রোফাইলের দরকার কি, ইলেকট্রন। ইলেকট্রন পাওয়া যায় কোথায়, বেনজিন হচ্ছে ইলেকট্রনের আধার, বেনজিন চক্রের উপরে এবং নিচে প্রচুর পাই ইলেকট্রন আছে, 6টি পাই ইলেকট্রন। ইলেকট্রোফাইলের যেহেতু ইলেকট্রন দরকার, তাহলে ইলেকট্রন সহজে পাওয়া যাবে, সিগমা ইলেকট্রন থেকে পাই ইলেকট্রন নেওয়া যায়, তাই
কোথায় যাবে? বেনজিন বলয়ে যাবে। তো বেনজিন বলয়ের কোন কার্বনে যাবে? ইচ্ছা তুমি যে কোনো কার্বনে তাকে আক্রমণ দেখাইতে পারো। তাহলে আমরা এখানে বোঝার জন্য, সহজীকরণ করার জন্য এই উপরের আমরা কি হাইড্রোজেন কি শুধু এই কার্বনই আছে? কেন এগুলাতে নাই? আছে। ওগুলো আর দেখালাম না। যেখানে ইলেকট্রোফাইলটা এসে যুক্ত হচ্ছে সেখানেই শুধু দেখালাম। তাহলে এখানে হাইড্রোজেন কিন্তু আছে, দেখো নতুন করে আসে এই যে বন্ধনটা, এই বন্ধনটা কি ছিল? এই যে CH3 এর সাথে কি কার্বনের কোনো বন্ধন ছিল? নতুন করে হয়েছে। কোন বন্ধনটা গেল? এই বলয়ের ভিতরে এই যে পাই বন্ধনটা ছিল এটাই গেছে। এটাই কেন গেল? তোমাদের বলেছি ইলেকট্রোফাইলটা যে কার্বনে আক্রমণ করবে সেই কার্বনের সাথে যে বন্ধনটা আছে সেটা যাবে, অন্যগুলা যাবে না। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে এখানে এই পাই বন্ধন ছিল, আছে, এই পাই বন্ধনও ছিল, আছে, কিন্তু এইটা প্লাস হয়ে যাওয়ার কারণে এই বন্ধনটা যেহেতু বাহিরে চলে গেছে, মিথাইলের কাছে চলে গেছে, তাহলে এই কার্বনটা প্লাস হয়ে যাবে। এখন এই কার্বনটা প্লাস না হয় কি এগুলা প্লাস হবে? এগুলা কি গেছে? এই বন্ধনগুলা কি ইলেকট্রোফাইলের কাছে গেছে? যায় নাই। কোনটা গিয়েছে? এই যে এই কার্বনের ইলেকট্রন ইলেকট্রোফাইল পেয়েছে। এই জন্য এই কর্নারের কার্বনটায়, বা দিকের বা কর্নারের কার্বনটাই প্লাস হবে। বা কর্নারের কার্বনটা প্লাস বেশিক্ষণ থাকবে না, তার প্লাসকে ঘাটতিকে পূরণ করবে, এই পাই বন্ধনটা আবার এখানে চলে আসবে, টান মারবে, কারণ কোথাও কোনো ঘাটতি সৃষ্টি হলে তার প্রভাব তার পাশেরটার মধ্যেই পড়ে, দূরেরটার মধ্যে পড়ে না। তাহলে এখানে ঘাটতিটা পূরণ করার জন্য এই পাই বন্ধনটা এখানে চলে আসবে। এই পাই বন্ধনের দুইটা ইলেকট্রন দেখো, এই কার্বনের একটা আর এই কার্বনের একটা। এখন এই দুইটা ইলেকট্রন যদি এখানে চলে আসে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, তাহলে এই কার্বন তো একটা ইলেকট্রন পেলো, কারটা পেলো? একটা পেলো, তাহলে এইটা আবার প্লাস হয়ে গেল। এখন এই কার্বন যদি প্লাস হয়ে যায়, সে আবার তার পাশের কার্বন পাই বন্ধনটাকে টান মারবে, টান মারলে এই বন্ধনটা আবার এখানে চলে আসছে, দেখো এই কার্বনটা আবার প্লাস হয়ে গিয়েছে। তো এই যে তিনটা কাঠামো, কখনো এখানে প্লাস, কখনো এখানে প্লাস, কখনো এখানে প্লাস। আর কি কি সব সময় আছে? তিনটা কাঠামোর মধ্যে কি কি সব সময় আছে? হাইড্রোজেন আছে, মিথাইল আছে, হাইড্রোজেন আছে, মিথাইল আছে, হাইড্রোজেন আছে, মিথাইল আছে, হাইড্রোজেন মিথাইলকে আমি ঠিকই রাখলাম। এখানে তো এমন না যে কখনো ছিল কখনো ছিল না, সব সময় ছিল। আর এই যে সিগমা বন্ধনগুলো, বেনজিন বলয়ের চক্রের যে 6টা বন্ধন, এই 6টা বন্ধন তো সবসময় ছিল, কিন্তু প্লাস চার্জটা কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে। তাই আমরা এই তিনটা কাঠামোকে না দেখাইতে গেলে তোমাদের অনেক সময় লাগবে, দরকার নেই। সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে এই তিনটা কাঠামো দেওয়া, এরপরে সমতুল্য কাঠামো দিয়ে দেওয়া, কিন্তু অনেক বইয়ে সরাসরি এটাই দেওয়া, এটাই দিও তোমরা। আর এত সময় নষ্ট করো, তোমার এগুলো লিখতে গেলে কিন্তু তোমার অনেক সময় নষ্ট হবে পরীক্ষার খাতায়। 5টা মিনিট সময় হলো, অতিরিক্ত সময় লাগবে, দরকারটা কি নষ্ট করার? তোমরা শিখেছো, বুঝেছো, বুঝানোর জন্য এগুলো লিখেছি, বুঝেছো। জীবনে যদি টিচার হও, ছাত্র পড়াও, কখনো বুয়েটে পড়ো, মেডিকেলে পড়ো, যেখানেই পড়ো, ছাত্র তোমাকে একদিন পড়াইতে হবে, কোচিং সেন্টারে পড়াও আর টিউশনই করো, তাহলে এগুলো বুঝাতে হবে তোমাকে কিভাবে এই জিনিসটা আসলো। তো লাগবে না, তো এগুলো ধারণ করে রাখবা, কিন্তু পরীক্ষার খাতা দরকার নাই তোমার এগুলো লেখার, তুমি সিগমা জটিলটা লিখে ফেলো। কেন? এখান থেকে প্লাস সৃষ্টি হয়েছে, এখানে প্লাস কমপ্লিট হয়েছে, তাহলে এখান থেকে টান দিয়ে মাঝখানে প্লাসটা দিয়ে একটা কাঠামো দিয়ে প্রকাশ করলাম, এই কাঠামোটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। কমপ্লেক্স আমরা কাকে বলি? আসলে কোনো বিক্রিয়ার কৌশলে যেই জিনিসটা অত্যন্ত স্বল্প সময়ের জন্য সৃষ্টি হয় তার কোনো নাম আমরা দিতে পারি না, এগুলাকে আমরা কমপ্লেক্স বলি। তো এটা একটা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। সিগমা বন্ধনগুলো এখানে কোনো প্রকারের কোনো ভাঙন হয়নি, অসম্পূর্ণ কোনো আচরণ করেনি। পাই বন্ধনগুলো এখানে ইলেকট্রোফাইল নিয়ে যাওয়ার কারণে পাই ইলেকট্রন কাঠামোটা ভেঙে গিয়েছিল, ভঙ্গুর হয়ে গিয়েছিল, তো এই জন্য এটাকে আমরা সিগমা জটিল বলছি, সিগমা কমপ্লেক্স। তো এখন এই সিগমা কমপ্লেক্স তার যে স্থিতিশীলতা, পূর্ণ স্থিতিশীলতা, অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন প্রাপ্তি, সেটা পেতে হলে হয় ইলেকট্রোফাইলকে যেই বন্ধনটা দিয়েছিল সেই দুইটা ইলেকট্রন ভিতরে ঢুকতে হবে, না হলে কার্বন হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন ঢুকতে হবে, যেটা গিয়েছিল সেটা আসতে হবে, না হলে কার্বন হাইড্রোজেনের বন্ধনের দুইটা ইলেকট্রন ভিতরে প্রবেশ করতে হবে। এবং তাই হয়, কার্বন হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন ভিতরে প্রবেশ করে এটা পূর্ণ হয়ে যায়। এবং হাইড্রোজেন যেহেতু কার্বনের ইলেকট্রন দিয়ে যেতে হয়, চক্রের ভিতরে তার ইলেকট্রন দিয়ে দিতে হয়, তখন হাইড্রোজেন কিন্তু আর হাইড্রোজেন পরমাণু থাকে না, হাইড্রোজেন প্লাস হিসাবে অ্যালুমিনিয়াম এই যে টেট্রাক্লোরো অ্যালুমিনেট আয়নের মধ্যে চলে যায়। এখান থেকে ক্লোরাইড আয়নকে নিয়ে এসে HCl হয়ে যায়, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার তার স্বরূপে ফিরে আসে এবং টলুইন পাওয়া যায়। এটা হচ্ছে বাবা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। সবাই মনোযোগ দাও এবং সবাই আশা করি তোমরা বুঝেছো। স্ক্রিনশট দিয়ে পরীক্ষার খাতায় ঠিক এটাই লিখবা, এইভাবেই লিখবা, শুধু মিস দিবা কি এই তিনটা কাঠামো না লিখে এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিবা না, এই তীর চিহ্নর পরে এটা দিয়ে দিবা। ইকুইভ্যালেন্ট চিহ্ন আমরা কখন ব্যবহার করব? যদি তিনটা কাঠামো দেখাই, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে তিনটা কাঠামোকে রেখে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে আমরা এটা দেখাবো। কেউ যদি পর্যাপ্ত সময় তোমার হাতে থাকে, মনে করো তোমার যদি ভালো লাগে এবং সঠিকভাবে লিখতে পারো, আত্মবিশ্বাস থাকে, তাহলে তুমি লিখো, খুশি হবে এক্সামিনার, খুব খুশি হবে যে না তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার। তবে এটা লেখলেও যে কনসেপ্ট ক্লিয়ার না কেউ বলবে শিক্ষক, তা না কিন্তু বিষয়টা। আমরা এটাই লিখি বরাবর, স্টুডেন্টদেরকে এটাই সাজেস্ট করি, তোমরা তীরের পরেই তোমরা সিগমা জটিল লিখে ফেলো, আর সিগমা জটিল থেকে এস কে সরাই নাও,
কোন একটি ক্ষারক দ্বারা, হ্যাঁ, যেমন অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরো অ্যালুমিনেট আয়নটা একটা ক্ষারক হিসেবে কাজ করে, একটা প্রোটনকে গ্রহণ করে সে বিভক্ত হয়ে HCl এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড সৃষ্টি করে, আর এখান থেকে এসটা চলে গেলে এই বন্ধনটা ভিতরে ঢুকে গেলে রইলো আর কে মিথাইল, তাহলে মিথাইল বেনজিন পাওয়া গেল। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার কৌশল। এবার আসো এটার মতোই আরেকটি বিক্রিয়া আমরা পড়বো এখন, নাইট্রেশন বিক্রিয়া। দ্রুত খেয়াল করো, এটা স্ক্রিনশট কি তোমরা দিয়েছো? স্ক্রিনশট কেউ দিয়ে দিলে স্যার এই তীরের চিহ্ন কি দিতে হবে? হ্যাঁ, মানে পরীক্ষার খাতায় ওই যে ইলেকট্রন যে যাচ্ছে ওই বেঞ্জিনে, এটা তীর দিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, তীরগুলা দেওয়া ভালো, তো না দিলে তোমার ভুল হবে না, দিও। না দিলে এর জন্য তোমার নাম্বার কাটবে না, দিও। কে এটা ডিরেকশনটা কি, কোন বন্ধনটা কোথায় যাচ্ছে দিও। আর না দিলেও তোমার নাম্বার কাটবে না, এটার জন্য নাম্বার কোনো ধার্য করা নাই যে তীর দিলে নাম্বার দিব না দিব না, বিষয়টা তা না। আচ্ছা, এবার আসো নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। সবাই দেখো, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ছিল। এবার আসো নাইট্রেশন বিক্রিয়া। আচ্ছা, নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে? বেনজিনের একটা হাইড্রোজেন NO2, নাইট্রো মূলক NO2, এই মূলকটা দ্বারা যদি প্রতিস্থাপন হয় সেই বিক্রিয়াকে আমরা বলবো নাইট্রেশন বিক্রিয়া। হ্যাঁ, সবাই খেয়াল করো, বেনজিনের একটি হাইড্রোজেন অথবা একাধিক হাইড্রোজেনও হতে পারে, হোয়াটএভার, যদি বেনজিনের হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক, যতটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে ততটা নাইট্রোমূলক সেখানে ঢুকবে, তাহলে এই বিক্রিয়াগুলো হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। আমরা একটা হাইড্রোজেনকে একটা নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপনটা আগে শিখি, তারপর অন্যগুলা। আচ্ছা, তো একটু খেয়াল করো, আমরা একটা বিক্রিয়া লিখছি, যেমন বেনজিনের সাথে যখনই নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হবে, খেয়াল করো বেনজিনের সাথে কার বিক্রিয়া? নাইট্রিক অ্যাসিডের HNO3, কার উপস্থিতিতে এখানে একটা নিরোধক হিসেবে একটা আরেকটা তীব্র অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকবে। গাঢ় অবশ্যই উল্লেখ করতে হবে, গাঢ় বা CONC, কনসেন্ট্রেট। নাইট্রিক অ্যাসিড, বেনজিন হলে নাইট্রিক অ্যাসিডও গাঢ় হতে হয়। আচ্ছা, কারণ বেনজিন একটু টলুইন অপেক্ষা কম সক্রিয়, টলুইন হলে পরে সেখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড না নিলেও চলে। আচ্ছা, খেয়াল করো এখানে একটু মনোযোগ দাও, গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড হলে পরে বিক্রিয়াটি সব প্রচুর পরিমাণে ইলেকট্রোফাইল সৃষ্টি হয় এবং বিক্রিয়াটি গতি বেড়ে যায়, হার বেড়ে যায়। বুঝতে পেরেছো? তো একটু খেয়াল করো, বিক্রিয়ার গতি এবং হারের ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রাটা একটা ফ্যাক্টর আছে, এগুলো তোমরা হয়তো কখনো পড়েছো কিনা। বিক্রিয়ার হার, যেমন আমরা 3 নাম্বার চ্যাপ্টার যখন তোমাদের পড়িয়েছি ফার্স্ট পেপার, সেখানে বিক্রিয়ার গতি বিক্রিয়ার হার নিয়ে কথা বলেছিলাম। তাহলে বাবা এখানে খেয়াল করো, এখানে বেনজিনের এই যে হাইড্রোজেন আছে, নাইট্রিক অ্যাসিডকে কিন্তু আমরা লিখতে পারি HONO2, এটাই নাইট্রিক অ্যাসিড, একটা H, একটা নাইট্রোজেন, 3টা অক্সিজেন। গাঠনিক সংকেত থেকে এসটা অক্সিজেনের সাথেই থাকে। তো এখন তুমি খেয়াল করো, সালফিউরিক অ্যাসিড যেহেতু নিরোধক, সে পানি শোষণ করতে পছন্দ করে, তাহলে এখান থেকে H আর এখান থেকে OH মিলে হয়ে যাবে পানি, আর সেই পানি সালফিউরিক অ্যাসিড শোষণ করবে। ও, পানি হলো। আচ্ছা, এখন কি হলো দেখো, H চলে গেল, ফাঁকা হয়ে গেল বেনজিনের হাত। তাই এই বেনজিনের ফাঁকা হাতে, ব্যাকএন্ড হাতে কে আসবে বাবা? নাইট্রিক অ্যাসিড থেকে OH চলে গেল, তাহলে এটার ভাঙা অংশ এটার ভাঙা অংশ একসাথে হবে, তাহলে NO2 হয়ে গেল নাইট্রোবেনজিন। এই যৌগটার নাম নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিন যৌগটা, খেয়াল করো, নাইট্রোবেনজিন, এটাই কিন্তু বেনজিনের নাইট্রেশন, কারণ বেনজিনের একটা হাইড্রোজেন একটা নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপন হলো। এখন এই বিক্রিয়াটি কিভাবে কিভাবে ঘটলো ঠিক এরকম ভাবে দেখাবো আমরা এখন। তো আমরা একটু এটা মুছে ফেলি বাবা, খেয়াল করো আমরা এই বিক্রিয়াটি কিভাবে হলো। ধাপ 1, ধাপ 2, বিক্রিয়াটির কৌশল যদি আমাদের কখনো চাওয়া হয় প্রশ্নে, প্রয়োগের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটা এসে থাকে, তাহলে ধাপ 1-এ আমাদের এই ট্যাগটা লাগাইতে হবে, ইলেকট্রোফাইল সৃষ্টি। সেটা লিখলাম না, তোমরা লিখে নিবা। তাহলে কিভাবে ইলেকট্রোফাইল সৃষ্টি হয় আজকে সেই সময় নেই, না হলে বুঝাই দিতাম, ভালো করে বুঝাই দিতাম। HNO3 নাইট্রিক অ্যাসিড এখানে প্রোটন গ্রহণ করে সালফিউরিক অ্যাসিড থেকে, কারণ সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। আচ্ছা, কিভাবে হয় ব্যাখ্যায় না গেলাম, শুধু আজকের জন্য একটু মনে রাখবো আর কি, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দুটাই কিন্তু অ্যাসিড, কিন্তু এদের মধ্যে বিক্রিয়া হয়, একটা ক্ষারক হিসেবে কাজ করে, একটা অ্যাসিড হিসেবে কাজ করে। যে তীব্র সে অ্যাসিড, যে দুর্বল সে ক্ষারক হিসেবে তখন কাজ করে, প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করে। 3টা জিনিস সৃষ্টি করে, দেখেন বাবা কি কি। পানি সৃষ্টি করে, সালফিউরিক অ্যাসিড একটা প্রোটনকে দান করে ফেললে বাইসালফেট আয়ন হয়ে যায়, আর সাথে একটি ইলেকট্রোফাইল সৃষ্টি হয়, নাইট্রোনিয়াম আয়ন। এই যে বাবা ইলেকট্রোফাইলটা, এটার নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, এটার নাম হচ্ছে বাইসালফেট আয়ন। এটা কিন্তু অ্যানায়ন, বাইসালফেট অর্থাৎ একটা অ্যাসিড থেকে একটা H+ চলে গেলে একটা অ্যানায়ন সৃষ্টি হয়, একটা মাইনাস চার্জ সৃষ্টি হয়, তার উপর বাকি যে অংশটা থাকে তার উপর একটা মাইনাস চার্জ সৃষ্টি হয়। তাহলে H2SO4 থেকে একটা H চলে গেলে প্রোটন হিসেবে বাকি থাকে HSO4, তাহলে তার উপর একটা মাইনাস চার্জ সৃষ্টি হয়েছে। আর কিভাবে হলো বাবা আর ব্যাখ্যা যাচ্ছি না, শুধু এটুকু মনে রাখো, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 3টা জিনিস সৃষ্টি করেছে। আজকে ক্লাসের টাইম খুবই কম, যদি এটা বোঝাইতে যায় আবার মূল বাকিটা আবার থাকবে। তো এই যে ইলেকট্রোফাইল, তোমার যে কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল তুমি কিন্তু পেয়ে গিয়েছো। এখানে ছিল তোমার মিথাইলিয়াম বা কার্বন, মানে মিথাইল কার্বোক্যাটায়ন বা মিথাইলিয়াম আয়ন, আর এখানে তুমি ইলেকট্রোফাইলটা পেয়েছো নাইট্রোনিয়াম আয়ন।
প্লাস চার্জ, এটাও কিন্তু ইলেকট্রোফাইল, তার কিন্তু ঘাটতি আছে। এখন এই ইলেকট্রোফাইল কিন্তু বসে থাকবে না, কি করবে, বেনজিন বলয়ে গিয়ে ধনাত্মক আক্রমণ করবে। তাহলে এখন আমরা দেখাবো আমাদের যে ট্যাগ, দ্বিতীয় ধাপের ট্যাগ সিগমা জটিল সৃষ্টি, সেটা কিন্তু লিখতে হবে। তাহলে এখন তুমি দেখো বেনজিনের, আমরা এইখানে পাই বন্ধন আছে, এখানে হাইড্রোজেন আছে দেখালাম। এখন তোমার নাইট্রোনিয়াম আয়ন যে ইলেকট্রোফাইল, সে কিন্তু দ্রুত বেনজিনের কাছে দৌড়ে আসবে ইলেকট্রন পাওয়ার জন্য, এবং এই কার্বনে এসে এই বন্ধনটাকে বাইরে নিয়ে যাবে, আবার আগের মতোই হয়ে যাবে। বাবা কি হবে দেখো তো দেখি, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে নতুন বন্ধনে NO2 যুক্ত হয়েছে, নাইট্রোজেন যেহেতু ইলেকট্রন পেয়েছে তার প্লাস প্রশমিত হয়ে গিয়েছে, কিন্তু এর প্লাস সৃষ্টি হয়েছে। এখন এই বন্ধন এখানে ছিল, থাকবে, এই বন্ধনের উপর কোনো প্রভাব পড়েনি। তাইলে আমরা ওই যে তিনটা কাঠামো দেখাইছিলাম আবার এরকম হবে, তো পুরোটা দেখানোর দরকার নেই। এই বন্ধন আবার এখানে আসবে, এটা আবার প্লাস হয়ে যাবে, এই বন্ধন আবার এখানে আসবে, এটা আবার প্লাস হয়ে যাবে। তো আমরা এই তিনটা কাঠামো না দেখায় শুধু একটা সিগমা জটিল দেখাই ফেলবো বরাবর। দেখো এখানে হাইড্রোজেন, এখানে NO2, আর এখানে আমরা প্লাস দিয়ে একটা কাঠামো সিগমা জটিল, এটা নিচে লিখে দিবা সিগমা কমপ্লেক্স অথবা সিগমা জটিল, সিগমা কমপ্লেক্স। আচ্ছা, এবার ধাপ নাম্বার 3, ট্যাগটা আগের মতোই হবে, এই যে এই কথাটা। তাহলে আমাদের ধাপ 3, আমাদের সিগমা কমপ্লেক্স থেকে একটা হাইড্রোজেন H+ হিসাবে রিলিজ হবে, আর সেই H+ কে অ্যাকসেপ্ট করবে, রিসিভ করবে কে, দেখো একটু, এখানে কিন্তু অ্যানায়ন ছিল কিন্তু AlCl4, আর এখানে অ্যানায়ন কিন্তু বাইসালফেট। তাহলে এই তৃতীয় স্টেপে কিন্তু বাইসালফেট অর্থাৎ HSO4- এই যে আয়নটা, এখন এই আয়নটা কিন্তু এখান থেকে H কে H+ হিসাবে সে অ্যাকসেপ্ট করবে, আর এখানে কার্বন আর হাইড্রোজেনের ইলেকট্রন চক্রের ভিতরে বা সিগমা কমপ্লেক্সটাকে আবার কি করার জন্য 4n+2 নাম্বার পাই ইলেকট্রন ফুলফিল করার জন্য সেখানে ইলেকট্রনটি প্রবেশ করবে। তাহলে আমরা কি দেখলাম, এটার H+ আর বাইসালফেট মিলে আবার H2SO4 হয়ে গেল। H2SO4 এই বিক্রিয়ায় প্রভাবক, কারণ প্রথমে সে বিক্রিয়া নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল সৃষ্টিতে সাহায্য করেছে, বিক্রিয়ার শেষের ধাপে কিন্তু সে আবার নতুন রূপে আবার আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে এখান থেকে হাইড্রোজেন প্লাস চলে গেল, এখানে সালফিউরিক অ্যাসিড হয়ে গেল, এর ইলেকট্রন চক্রের ভিতরে ঢুকে গেল, এখন আর এখানে রইল কে NO2, আর বলয়ের পাই ইলেকট্রন কাঠামো ফুলফিল হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আর সিগমা কমপ্লেক্স থাকবে না, ফুলফিল হয়ে গেল, কিন্তু এখানে আর হাইড্রোজেন নাই, এখানে আছে NO2, তাহলে নাইট্রোবেনজিন পাওয়া গেল। আমরা দেখতে পেলাম কিভাবে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপন হয়ে নাইট্রোবেনজিন সৃষ্টি হয়েছে। তাহলে এই দুইটা বিক্রিয়ার যে কোনো একটা বিক্রিয়া তুমি সামনের যে কোনো পরীক্ষায় পাবা। এক পরীক্ষায় যদি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন পাও, আরেক পরীক্ষায় তুমি নাইট্রেশন বিক্রিয়ার কৌশল পাবা। সো এই দুইটা বিক্রিয়া যে ভালো করে পড়বে, মনে রেখো 3 নাম্বার একটি প্রশ্নর অ্যান্সার তুমি পকেটে নিয়েই ঢুকলা পরীক্ষার হলে। 3 নাম্বার নিশ্চিতভাবে তুমি পাবে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের কৌশল অথবা নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। আমরা যেন এই 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 প্রশ্নগুলো যেন আমাদের খুব চর্চার মধ্যে থাকে। কেউ যদি মনে করে যে এই প্রশ্নের উত্তরগুলো শুয়ে বসে পড়ে 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 লিখে ফেলবে, তা কিন্তু পারবে না। অনুরোধ করছি, শুয়ে বসে কেমিস্ট্রি পড়বা না, খাতা লিখবে, বেশি বেশি লিখবে। এই ধাপগুলো লিখতে গেলেই দেখবা যে তুমি আটকে যাচ্ছ, আবার দেখতে হচ্ছে, দেখবা সিগমা কমপ্লেক্সটা কিভাবে হলো। হয়তো এমন হবে তীরটা এইভাবে দেওয়ার কথা, এটা উল্টা হয়ে গেছে, এইখানে হওয়ার কথা, এটা এই 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 পাই বন্ধনটা এখানে আসার কথা, তুমি হয়তো এখান থেকে এখানে দিয়ে ফেলছো, এরকম হবে, ভুল হবে নিশ্চিত। তুমি পাই বন্ধন এটা এখানে আসার কথা, তুমি এই পাই বন্ধন তুমি এনে নিয়ে এসে পড়ছো, অথবা এটা আসার কথা তুমি এটাকে নিয়ে গেছো। এরকম ভুল ভ্রান্তিগুলো একদম অবলীলায় হবে, চর্চা করতে হবে। চর্চা যত বেশি করবা অর্গানিক কেমিস্ট্রিতে, তোমার পারফেকশনটা লেখার মধ্যে তত বেশি আসবে। ভুল ভ্রান্তি একেবারে হবে না বললেই চলে। অর্গানিক কেমিস্ট্রি না হলে তুমি একটু লিখছো তো, প্রথম ধাপ লেখার পর দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তোমার থেকে এমন ভাবে ইরেজ হয়ে গেছে তোমার ব্রেন থেকে, তুমি বাডি সালান দিয়েও আনতে পারবে না। বাডি সালান তো বুঝো, মনে বলছিলাম এর আগেও, একটা গ্রামের বাসায় বলে আর কি, বাটি সালান দিয়ে আনা। কোনো কিছু হারিয়ে গেলে নাকি বাটি সালান দিলে চোরকে ধরা যায়। ওই ফালতু ফকির গুলাকে যদি, এরা নাকি বলে চিকিৎসক, এরা নাকি কি বলে ফকির বলে কি জানি কি বলে, এরা নাকি অনেক কিছু জানে, জিনকে বশ করতে পারে, কি করতে পারে, জিন দিয়ে কাজ করায়। আমি জানি না এগুলো সত্য না মিথ্যা, তর্কে যাব না, কিন্তু আসলে এগুলো হচ্ছে মানুষের কুসংস্কার। একটা বাটি, কাঁসার বাটি, চোর ধরলে চোরের পিঠে গিয়ে উঠবে, তাকে ধরতে পাবে, এইগুলা ঠিক না। এটা কি বাটির কি কোনো হেকমতি আছে? বাটি চলতে পারে, কোনো কথা হলো? জানি না। তো এই যে
তোমার যদি এই অর্গানিক কেমিস্ট্রির এই পড়াগুলো প্রথমে বিক্রিয়াটি পূর্ণ করতে হবে, নিশ্চয়ই উদ্দীপকে এই বিক্রিয়াটি এই অবস্থায় থাকবে না, এখানে অসম্পূর্ণ অবস্থায় বা আংশিক পূর্ণ অবস্থায় থাকবে, বিক্রিয়াটিকে তোমার পূর্ণ করতে হবে। এখানে হয়তো নাইট্রোবেনজিনের জায়গায় এ লেখা থাকবে, তাহলে এ যৌগটা কি নাইট্রোবেনজিন, তোমাকে তা পূর্ণ করতে হবে। এরপরে বিক্রিয়াটির কৌশল তোমাকে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এইভাবে তোমাকে কি করতে হবে, পরিপূর্ণ করে তারপরে তোমার 3 নাম্বার তুমি কাটার কোনো সুযোগ নাই, একদম খুশিতে পরীক্ষক তোমাকে 3-এ 3 দিয়ে দিবে। পারতো যদি তুমি সঠিকভাবে লিখলে, উনি যদি ক্ষমতা থাকতো 4 দিত, 4-ই দিত। যদি নির্ভুল অর্গানিক কেমিস্ট্রি কেউ লেখা আমরা খুব খুশি হই, কারণ অর্গানিক কেমিস্ট্রি নির্ভুল লেখাটা এটা একটা কৃতিত্বের বিষয়। এটা প্রমাণ করে যে ছেলেটি অনেক পরিশ্রমের ফলে এই জিনিসগুলো পারফেক্টলি লিখতে পেরেছে। পরিশ্রম ছাড়া এগুলো পারফেক্টলি লেখা যায় না, এটা আমরা জানি সবাই। তার মানে এই বিষয়গুলো মুখস্থ কিন্তু তুমি দেখা তুমি যদি একটা ছাত্র মনে করো এই বিক্রিয়াগুলো সম্পর্কে কিছুই জানে না, তুমি যদি ওরে খাতাটাও সামনে দিয়ে রাখো তাও কিন্তু সে ভুল করবে, কারণ এখানে একটা ফোটারও অনেক মূল্য আছে। বুঝতে পেরেছো কি বলছি? সে মনে করবে তুমি যে এখানে, অনেকে কিন্তু প্লাসটা এখানে দেয় না, হয়তো কোনো কারণে খেয়াল করো, হয়তো তুমি এখানে প্লাসটা কার্বনের উপর না দিয়ে এখানে প্লাসটা দিয়েছো, এখন সে মনে করবে যে পিছন দিয়ে আরে ফাজিল তো 2টা প্লাস দিছে, ভুল করে মনে 2টা প্লাস দিছে, আসলে কি 2টা প্লাস এখানে নাকি এই প্লাসটা হচ্ছে কার্বোক্যাটায়নের? ওই যে বলে না দেখে দেখে পাস করা। একজন লেখছে প্রমথ চৌধুরী, পরের জন দেখে দেখে লিখতেছে, তে বলতেছে না প্রমথ হবে না, বিষয়টা প্রথম চৌধুরী, আর এর পরের জন সময় কম একম চৌধুরী, বিষয়গুলো এমন হয়ে যাবে। এই অর্গানিক কেমিস্ট্রি কেউ যদি মনে করো যে দেখে দেখে লিখবে, সম্ভব না, সে বুঝবে না রেজোনেন্স, এগুলো দেখে দেখে সম্ভব না। অতএব তুমি যদি তাকে খাতাটা দিয়েও রাখো তাহলেও সে নির্ভুল লিখতে পারবে না, সে ভুল করবে।